আকাশ ঠিক আছে, তাহলে তাদের বাধা দিলে তো তারাই দেবে। আমার ঘরেই তো ওরা ঢোকেনি, কেউ ঢোকেনি। বলছেন যে আপনার যে মান অভিমান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যে আপনার মনক্ষুণ্ণ হয়েছেন, এই বিষয়গুলো আগে হতো না, কারণ আগে আপনার কাছে প্রচুর দপ্তর ছিল, আপনি বড় মন্ত্রিত্ব ছিলেন, সেই সময় আপনার আমি আবারও বলছি যে আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। কুণাল বাবু কি বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। সেটা হচ্ছে যে একটা বিষয় তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল আপনি যেভাবে তৃণমূল ভবন ছেড়ে বেরিয়েছেন, সেই সময় আপনি দলের নেতাকর্মী, বিধায়ক বা দলের শীর্ষ নেতৃত্বকে যদি জানাতেন তাহলে গোটা বিষয়টা তো অন্যরকম হতো। শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কারা যাদের বলছে তারা কিন্তু ওখান থেকে আমাদের যে সহকর্মী ভাই ওখানে ছিলেন তাদের কুণাল বাবুদের জানিয়েছে, তো সেখান থেকেই জানিয়েছে। আমি তখন সামনেই ছিলাম, এবং আমি ওখানে বসা যদি তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া এটা যেটা বলা হচ্ছে, আমি তড়িঘড়ি করে বেরোই না। আমি ওখানে যতক্ষণ প্রতিদিন থাকি, কালকে সেরকম ছিলাম। আপনাদের অনেক সাংবাদিকও আমাকে দেখেছে, আমি ঘরে বসেছিলাম। আমি ওরা এসেছে বলে পালিয়ে চলে গেছি, তাড়াতাড়ি চলে গেছি তা কিন্তু। আপনি তার আগেই বেরিয়ে যান, আপনার নির্দিষ্ট সময়ে বেরিয়ে যান, তারপরে ওরা আসেন? আমি না, তারপরে এসেছে তা না, ওরা অন্য দিকে ছিল বোধহয়, আমার ঘরে আসেনি। আমি যে ঘরে আমাদের অফিস ঘরটা সেই ঘরে আসি। আপনি কি ঋতব্রত শিবিরে যোগদান করছেন? আমার কোনো, আবারও বলেছে এক কথা দুবার বলতে হয় না, তুমি বুঝতেই পারো। আমি তো বাংলাই বলছি, কোনো ফরাসি বলছি না। তাহলে যোগদানের প্রশ্ন নয়। আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি, আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে জায়গায় গিয়ে বসবো না, আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো। তো বিরোধী পক্ষের যে ঘর সেখানে গিয়ে বসেছি, এতে যোগদানের কোনো ব্যাপার নেই। চন্দ্রবাদী কুণাল ঘোষ বলছেন যে আপনার ছেলে সৌরভ তিনি আগেই গিয়েছিলেন ঋতব্রত শিবিরে, এবার আপনি যাবেন সেই জন্যই বলছেন। এর কোনো মানে নেই, এই কথার কোনো উত্তর হয় না। সৌরভ তো অনেক দিন আগে, বেশ কিছুদিন আগেই গেছে। কুণাল ঘোষ বিশ্বাস করবেন কি করবেন না তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের অনেকেই জানে এবং অনেকেই বিশ্বাস করবেন হয়তো, এবং আমাদের এলাকায় গিয়ে যেখানে আমি থাকি সেখানে গিয়ে ছেলেদের জিজ্ঞেস করলেও জানতে পারবেন। কুণাল বাবু যদি একটু খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন। এর মধ্যে সৌরভ যে 22 তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সাথে গতকালের আগে অবধি একটা কথা পলিটিক্স নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কি আলোচনা হয়েছে, ওখানে কি হয়েছে সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞেস করিনি, তেমনি আমার ওখানে কি হয়েছে ভবনে না কালীঘাটে, তেমনি সৌরভকেও সেই কথা জানায়নি। আমি সেই জিনিসটা মেনে চলি, এবং সেখানে দাঁড়িয়ে সৌরভ কোথায় গেছে তার জন্য আমি যাব সেটা ব্যাপার নাই। তাহলে তো আমি সেদিনই চলে যেতাম, সেটা না। তার স্বাধীন, তার মতামত আছে। 47 বছর বয়স সৌরভে, তো 47 বছর বয়সে তার নিজের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবার অধিকার আছে, এটা কুণাল বাবু নিশ্চয়ই মনে করবে। সুতরাং এটা বলে কোনো লাভ নেই। তাহলে যাবার পরেও কেন আমাকে রেখে দিলেন? আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। নেত্রী আমাকে বলেছিলেন যে না, ও গেছে, ঠিক আছে, তুমি থাকো। তো আমি ছিলাম যেরকম বলেছি। দেখা যাক, সবটাই অ্যাক্টিভ, সবটাই অ্যাক্টিভ। অ্যাকশনে না থাকলে হবে কি করে? না, এর পরে কথা হয়নি। গতকাল উনি আমার যেরকম বলেছেন, ওই যে গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন যে আমি হাতে তুলে দিলাম, মানে এই কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কি? আমি তো জানি না, তারা আমার ঘরেই আসেনি, তাদের সাথে আমার দেখাও হয়নি। আমি বেরিয়ে গেছি, তারপরে তারা ওই ঘরে ঢুকেছে। সুতরাং আমার কাছে ভবন তুলে দেবার কোনো ব্যাপার নেই। সেটাইতেই তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই, তাই জন্যই তো আমি পদত্যাগ করেছি। দিদি, আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন, সেই অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করার সময় সেই বাজেট কে লিখে দিত? কে লিখে দিত? মন্ত্রগুপ্তি।
বলে দেব না, কিন্তু এটা আমি নিজে এত কেউ লিখে দেয় না, এ তো অনেকে থাকে, সে আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি জেনেছি, আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। প্রেস থেকে নিয়ে যখন সিকিউরিটি দিয়ে পৌঁছে দেওয়া হয় মন্ত্রীর বাড়ি, সেই আধিকারিকরা সেই দায়িত্ব পালন করে প্রেস থেকে নিয়ে এসে সারা রাত্রির হয়, আপনারা জানেন ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পার্সনস যে ও যার জানার কথা নয় আর কি। আমি যখন এসে দেয় আমাকে তখন আমি জানি, তার আগে জানি। সঞ্জীবজি, আপনি কি তৃণমূল কংগ্রেসে আছেন এখন? আপনি কি তৃণমূল কংগ্রেসে আছেন? আমি আবারও বলছি যে কোথায় কি আছি কি না আছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। এমনকি যেগুলো ব্যাংকের আমি অথরাইজ সিগনেচারি ছিলাম, আমি সেই সমস্ত ব্যাংকের যেগুলো মানে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে ব্যাংক অ্যাকাউন্ট অথবা রিলেটেড ব্যাংক অ্যাকাউন্ট, আমি যার যার অথরাইজ সিগনেটারি ছিলাম আমি সব থেকে রিজাইন করেছি। এবং ইসিআই এর কাছে আমি কন্ট্যাক্ট পার্সন ছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দলের আমি কন্ট্যাক্ট পার্সন ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ পূর্ব মুখ্যমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসিআই এরও সেই জায়গা থেকে আমি নিজেকে বিদ্রোহ করে নিয়েছি, সেটা আমি ইসিআই এর কাছে যথাসময় জানিয়ে দলের সদস্যপদ আমার দলের সদস্যপদ গ্রহণ আর ছাড়ার ব্যাপার কোনো নেই। আমি দল স্টেটের পদ ছেড়েছি, এটাই ব্যাপার। এবারে দলের কি পদ রইল না পদ রইল, দলে রইলাম কি রইলাম না, আগে সময় যাবে, আমি তো বলেছি দেখে নিন। দিদি, একটা প্রশ্ন হচ্ছে যে এক এক করে আপনারা সকলেই বেরিয়ে যাচ্ছেন যখন, তখন তৃণমূল কংগ্রেসের বর্তমান যে অবস্থা কালীঘাট তৃণমূলের ক্ষেত্রে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো দোষ ছিল যে কারণে আপনারা সকলেই না না, আমি কারোর দোষ দেখি না। আমি এত বড় লিডার নই যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ করব দেখবো। উনি আমায় বলেছেন, আমার দুঃখ লেগেছে যে আমার বিশ্বাসযোগ্যতা, আপনারা জানেন এখানে যে আমার আনুগত্য কি, আমার বিশ্বাসযোগ্যতা কি, এমন কি আপনাদের সাথে আমি রূঢ় ব্যবহার করেছি। আমি স্বীকার করছি যে আমি বলবো না মন্ত্রগুপ্তি আছে অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া বলবো না, এটা আপনারাও সবাই জানেন। আমি রূঢ় ব্যবহার করেছি, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তার জন্য। আপনাদের প্রশ্নের জবাব দিইনি, আমি যখন তখন আপনাদের প্রশ্নের জবাব দিতাম না। সেইখানে দাঁড়িয়ে আমার দুঃখ লেগেছে, হয়তো ব্যর্থতাটা আমারই হয়। দিদি, গতকালকে আপনি হিসেবে স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন, বাজেট তৈরি করতে পারছিলেন? আবার বলে দিয়েছি একবার তো শুনেছি। গতকালকে তৃণমূল ভবন ছেড়ে আপনি বেরিয়ে এসেছেন, তারপর পদত্যাগ করলেন, আর কি আপনাকে তৃণমূল ভবনে দেখা যাবে? না, কি করি, সে তো সম্ভব না, কারণ যেখানটায় আমার বিশ্বাসযোগ্যতা নেই আমি ভবনে যাব কি? মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে আপনি যাবেন? কালীঘাটে যাবেন? না, আমাকে কালীঘাটে যাওয়ার কথা তো বলেননি নেত্রী, আমাকে ভবনে থাকার কখন থাকবে, যখন যাব। এরকম হাইপোথেটিক্যাল প্রশ্নের জবাব দেওয়া যায় না, তাহলে উত্তরগুলো হাইপোথেটিক্যাল হয়ে যাবে। আপনি আপনার পদত্যাগ করতে চেয়ারম্যান হিসেবে হ্যাঁ, লিখেছি। তার কারণ হচ্ছে কি আছে না আছে তাই নিয়ে মামলা আছে, আমি এটা নিয়ে আর কনফিউশন ক্রিয়েট করবার জায়গায় যেতে চাইনি, কারণ এটা তো আমি আমার মনের ব্যথা ব্যক্ত করেছি। তার জন্য এখন কিছু ব্যাপার রয়েছে যেটা বিচারাধীন কোর্টে, কিছু ব্যাপার আছে যেটা বিচারাধীন ইলেকশন কমিশনের কাছে, ফলে আমি ওই কনফিউশনের মধ্যে, ওই প্রবলেমের মধ্যে যেতে চাইনি, তাই তাকে ফরওয়ার্ড চিফ মিনিস্টার হিসেবে সম্বোধন। দিদি, সেটা হচ্ছে যে আপনি তো পদত্যাগ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনার খারাপ লেগেছে, কষ্ট পেয়েছেন, আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, আপনার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছে। আমার প্রশ্ন এটাই যে আপনি এত বছর ধরে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যের ছায়া সঙ্গী হয়েছিলেন, ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন, এইটা কি একদিনের ক্ষোভ নাকি অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভের বৈধতা? না, আছে পুঞ্জীভূত কিছু ক্ষোভ নয়। আমারও তো বয়স হয়েছে, ক্ষোভ মানুষের থাকতে পারে কিছুতে, কিন্তু সেগুলো কি করে প্রশমিত করতে হয়, এই সময়ের সাথে সাথে কিভাবে চলতে হয়, সেটা তো নিশ্চয়ই অভিজ্ঞতার ফলে আমাদের হয়ে থাকে। কিন্তু সবকিছুটা বিশ্বাসযোগ্যতাটা যখন প্রশ্নের মুখে থেকে যায় না, তখন আর সেখানে থাকা উচিত নয় বলে মনে হয়েছে, তাই পদত্যাগ।
থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার বলো কে হিন্দি আছে